ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতেই মাসুমুর রহমান খলিলি, আপনার কাছ থেকেই একটু জানতে চাই যে আজকে একটা তদন্ত প্রতিবেদনের রিপোর্ট, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ। ইসি নয়, প্রশাসনের হাতেই ছিল নির্বাচন পরিচালনার ভার। আপনার কাছে একটু জানতে চাই যে যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য একসময় আওয়ামী লীগ এত আন্দোলন করেছিল এবং তারপর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করলো, মানে মন্তব্য জানতে চাই, কিভাবে দেখবেন বিষয়টি? তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার প্রধান কারণ হচ্ছে আওয়ামী লীগ যাতে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। কারণ সরকারের থেকে যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচনে পরাজয়ের আশঙ্কাটা কম থাকে। কারণ তখন নির্বাচন কমিশনের উপর সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে এবং নির্বাচনে কারসাজি করার সুযোগও থাকে। এর আগে যখন আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় যায় 1996 সালে, ওই মেয়াদের পরে তত্ত্বাবধায়ক সরকারের হাতেই কিন্তু তাদের পরাজয় হয়, দলের পরাজয়। এরপরে নতুন করে যখন তারা ক্ষমতায় আসে 2001 সালে, যখন তারা হারলো, এরপর 2006 সালের পরে যে নির্বাচনটা, এই সময় তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ঠিক পুরোপুরি ভরসা পায়নি। এরপরে 111 আসলো, 2 বছরের মধ্যে তো একটা নতুন পরিস্থিতি, নতুন তত্ত্বাবধায়ক সরকার। এরপরে তারা ক্ষমতা আসার পরেই সেই তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু বাতিল করে ফেললো, বিশেষ করে 2013 সালে। এর কারণটা হচ্ছে যাতে করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন না হতে হয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যায়। আর আজকের যে তদন্ত কমিশন, এটা তো 2014, 18 এবং 24 সালের নির্বাচনের ব্যাপারে কিন্তু তদন্তটা করা হয়েছে, এবং ওখানে এই তিনটা নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়ে গেল, এই অনুষ্ঠানের এইভাবে হওয়ার প্রধান কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছিল না। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনেই আগের ক্ষমতাসীন দলের কিন্তু পরাজয় হয়েছে। তো যাই হোক, আমার ধারণা হচ্ছে আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে, এবং সরকারের নিয়ন্ত্রণে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচন কমিশন যাতে সরকারের নিয়ন্ত্রণেই থাকে, রাজনৈতিক সরকারের, সেজন্য এই ব্যবস্থাটা করা হয়। মানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য, মানে একটা পাকাপোক্ত সিস্টেম দাঁড় করানোর জন্যই কি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল আওয়ামী লীগ? আমা- আমার মনে হয় সেটাই করা হয়েছে, এবং যারা মানে পর্যবেক্ষক যারা আছেন সবাই কিন্তু এই ব্যাপারে একমত পোষণ করেন। বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনৈতিক ভাবাদর্শের অনুসারী না, এমনকি আওয়ামী লীগকে সমর্থন করে এইরকম যারা ফ্রি ফায়ার চিন্তা ভাবনা করে আর কি, তারাও কিন্তু বলে যে না, এটা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। কারণ আওয়ামী লীগে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য সবচেয়ে জোরালো আন্দোলন করেছিল, যদিও এই তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা জামাত ইসলামী প্রথম উপস্থাপন করে, কিন্তু পরবর্তী পর্যায়ে আন্দোলনরত তিনটা পক্ষেরই কিন্তু এটা কমন দাবিতে পরিণত হয়। তো সেই হিসাবে আওয়ামী লীগের যে দাবিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারকে তারা বাতিল করে। আমরা আরও জানি হচ্ছে কি, বিএনপি সরকার যদিও 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে একটা সংক্ষিপ্ত সংসদে এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাশ করে, কিন্তু এটা বিএনপির দাবি ছিল না, ছিল হচ্ছে আওয়ামী লীগের দাবি। কিন্তু তারা গণতান্ত্রিক বৃহত্তর স্বার্থে সে দাবিটাকে কিন্তু মেনে নিয়েছিল। জি, আহ, ধন্যবাদ আপনাকে। মঞ্জুরুল ইসলাম, একটু আপনার কাছেও আসতে চাই, একই বিষয় নিয়েও কথা বলতে চাই। এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ সে সময় করেছিল এমন না, জামায়াতে ইসলামী সম্ভবত চেয়েছিল। আমরা যদি 96-এর কথা বলি, সেই সময়ের কথা বলি, তো এই যে এরকম একটা আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার এলো, আবার আওয়ামী লীগ সরকার এসে তত্ত্বাবধায়ক সরকারই বাতিল করলো, মানে পরবর্তী টার্মে ক্ষমতায় এসে 111-এর পর। কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। এটার মূল কারণ হলো জনগণের, আমাদের সংবিধানে আছে যে উম, দেশের মালিক হলো জনগণ। আওয়ামী লীগ দেশের মালিকের উপর ভরসা রাখতে পারে না। তারা মনে করেছে দেশের জনগণ তাদেরকে ভোট দিবে না। সে কারণে এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, নিজেদের হাতে ক্ষমতা রাখতে হবে। সেই এই চিন্তা থেকে তারা আদালতকে ব্যবহার করেছে। আদালতের মাধ্যমে কিন্তু রায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না। ওই রায়ের মধ্যেও কিন্তু ছিল যে আরো একটা বা দুইটা টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যায় বা মানে করলে ভালো হয় বা করতে হবে, এরকম একটা টার্ম ছিল। অ্যাকচুয়াল মানে
আদালতের হুবহু ল্যাঙ্গুয়েজটা আমার এই মুহূর্তে মনে নাই, জাস্ট এরকম ছিল। আদালতের এটা সুপারিশ ছিল যে আরো একটা বা দুইটা টার্ম তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনটা করতে, গণতান্ত্রিক স্বার্থে। এইটা নিয়ে আওয়ামী লীগ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নেতৃত্বে একটা কমিটিও করে দিয়েছিল। সেই কমিটির সবাই, এই কমিটিতে জিল্লুর রহমান থেকে শুরু করে সুরঞ্জিত সেন থেকে শুরু করে সিনিয়র লিডার যারা, ও সাজদা চৌধুরী থেকে শুরু করে রাশেদ খান মেনন, হাসানুল হক কেনু, যারা যারা থাকার কথা জাতীয় পার্টির লোকজন সহ একটা কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির প্রত্যেকেই বলছিল যে তত্ত্বাবধায়ক সরকার রাখতে হবে, কিন্তু এই কমিটির রিপোর্ট যখন শেখ হাসিনার হাতে গেল, তখন শেখ হাসিনা বলল যে না, আমি এই রিপোর্ট মানি না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনার নিজের একার সিদ্ধান্তে কিন্তু বাতিল হয়েছে। পরবর্তীতে সেই সময় তখন তারা বাতিল করতে বাধ্য হয়েছিল। এটার মূল টার্গেটই ছিল যেটা খলিল ভাই বললেন, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার চিন্তাটা করা। বেসিকটা হলো জনগণের হাতে ক্ষমতা দিতে ভয় পাচ্ছিল। জনগণের যে ভোটাধিকার, এই জনগণের ভোটাধিকার যদি জনগণ ফিরে পায়, তখন জনগণ তার নিজের পছন্দ মতো ভোট দিবে, নিজের পছন্দ মতো সরকার গঠন করবে। এটাই স্বাভাবিক হওয়ার কথা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা হয়নি বলেই কিন্তু আজকে এই যে আহ কমিটির রিপোর্ট যেটা গতকাল দেওয়া হলো, 2024 পর্যন্ত তিনটা নির্বাচন, সেই তিনটা নির্বাচনের সম্পর্কেই কিন্তু কমিটি বলা হয়েছে যে তিনটা নির্বাচনই ছিল ত্রুটিপূর্ণ এবং তিনটা নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে, এবং এইটারই কিন্তু ফল হলো এই তিন নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, আমলাতন্ত্রের উপর নির্ভরশীল এবং দলীয় নেতা মানে আমলার উপর নির্ভরশীল পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডার হিসেবে বানিয়ে, এবং একদম সহকারী রিটার্নিং অফিসার মানে হলো একদম উপজেলা পর্যায় থেকে শুরু করে ডিসি পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার, এই টোটাল গ্যাং মিলে দিনের ভোট রাতে হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে। মানে দেখা গেছে যে ভোটই হয় নাই কিন্তু বাক্স ভরে গেছে, জনগণ ভোট দিতেই যায় নাই কিন্তু বাক্স ভরে গেছে, এরকম ঘটনাও আছে। সেই জায়গাটায় যখন এরকম ভোটবিহীন গণতন্ত্রের চর্চা যখন চলছিল, এই গণতন্ত্রের ভোটবিহীন চর্চার বহিঃপ্রকাশই কিন্তু 2024-এর 5ই আগস্টের ভয়াবহ পরিস্থিতি। সবকিছুরই তো একটা কার্যকারণ সম্পর্ক আছে। এই দীর্ঘদিনের কারণের একটা কার্য হলো 2024-এর 5ই আগস্ট। জি, এই নিশ্চয়ই। মূলত আমাদের আওয়ামী আপনাদের লীগের। দুজনের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে প্রথমত মঞ্জুরুল ইসলাম, আপনার কাছেই জানতে চাই যে একটা বিষয় আমার কাছে একটু অবাকই লাগে। ধরুন, যেই জনগণ যে সরকারকে ক্ষমতা দিচ্ছে, 5 বছরের জন্য ম্যান্ডেট দিচ্ছে দেশ চালানোর জন্য কিংবা দেশের সেবা করার জন্য, সেই সরকারই যখন আবার একটা নির্বাচন দেবে, সেই ক্ষেত্রে আবার বলছে যে না, তাহলে তত্ত্বাবধায়ক সরকার। বিষয়টা একটু কেমন দ্বিচারী স্ববিরোধিতার মতো না? যদিও বাংলাদেশের বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই, কিন্তু যেই সরকারকে জনগণ ম্যান্ডেট দিচ্ছে, আবার সেই সরকারের অধীনে নির্বাচন হোক, জনগণই আবার এটা চাচ্ছে না। কি বলবেন আসলে? কারণ হলো জনগণ, সরকার যে কাজ 5 বছর যে কাজ করে, সরকারের উপর সরকারকে জনগণ যেভাবে ম্যান্ডেট দেয়, হুম। ম্যান্ডেটের আস্থাটা, ম্যান্ডেটের যে বিশ্বাস, সেটা সরকার রক্ষা করতে পারে না। না হলে আমাদের 54 বছর এই স্বাধীনতার আমাদের দেশের বয়স হয়েছে, 54 বছরেও এখন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারলাম না, এখন আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারলাম না। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদের আছে, আমরা আগামী 12 তারিখে আহ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, ফেব্রুয়ারি 12 তারিখে হুম। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করতে যুদ্ধ করতে হয়েছে, যেখানে 90-এর আন্দোলনের ফলে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়ে, সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। জাস্টিস শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা 90 দিনের মধ্যে না, 90 দিনের মধ্যে আরো কম সময়ের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচনটা দিয়ে তিনি তার জায়গায় চলে গিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে ওইটা হলো সবচেয়ে, আপনার যদি সকল বিবেচনায় নির্বাচনের ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল নির্বাচন আপনি ধরেন সবে, তবে সেটা 91-এর নির্বাচন।
সেই 91-এর ফরমেশনে এইরকম একটা তত্ত্বাবধায়ক সরকার এখন গঠন হয়েছে। জাস্টিস শাহাবুদ্দিন যেমন সম্মানিত লোক ছিলেন, সকলের কাছে সম্মান পেয়েছেন, যা আমাদের প্রফেসর ইউনূসও কিন্তু সকলের কাছে সম্মানিত ব্যক্তি হিসাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব জনগণ দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের ফসল কিন্তু তার কাছ থেকেও নির্বাচনের ডেট নিয়ে কিন্তু আন্দোলন করতে হয়েছে। তিনি কিন্তু নির্বাচনের ডেট সহজে দিতে চান নাই। আজ না কাল, কাল না পরশু, এই মাস না সেই মাস, সংস্কার না সংস্কার আগে না কি বিচার আগে, বিচার আগে না সংস্কার আগে, সংস্কার বিচার নির্বাচন, তিনটা ধাপ, কত রকম কত কিছু করে একবার ডিসেম্বর নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে শেষ পর্যন্ত জামাতে ইসলামের আমির এবং তারেক রহমান লন্ডনে বৈঠক করে এবং খালেদা জিয়ার সাথে বৈঠক করে দুই দল যখন সমানভাবে প্রেসার তৈরি করলেন, তখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে বাধ্য হয়েছে। জি। তারাও যে খুব মানে সহজ ভাবে জনগণের প্রতি আস্থা রেখে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, এই চিন্তা থেকে যে তারাও ক্ষমতায় আসছে তা কিন্তু না। না, এখন এখানে আমরা সংস্কারের অনেক বিষয় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার আসলে ভেবেছিল যে অনেক সংস্কারের সংস্কার দরকার, সংস্কারের তারপর একটা সংস্কারের কাঠামোতে দাঁড় করে বিষয়টা তারপর হয়তো ছিল নির্বাচন দেবেন তারা। সংস্কারের জন্য 11টা সংস্কার কমিশন করেছেন। জি। 11টা সংস্কার কমিশনকে আবার এক চামচ গুড়, এক চিমটি লবণ আর আধা মানে হাফ লিটার পানি দিয়ে ঘুটে করে এইটাকে আবার স্যালাইন বানানোর জন্য আপনি আবার একটা ঐকমত্য কমিশন করেছেন। সেই ঐকমত্য কমিশন আবার রিপোর্ট দিয়ে দিছে। জি। ঐকমত্য কমিশন রিপোর্ট দেওয়ার পরে আবার তাতে সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য আবার আপনার করতে হয়েছে। তো আপনার এতগুলা সংস্কার কমিশন করলেন, সংস্কারগুলার এই যে প্রস্তাবনা যারা দিয়েছে তারাই তো এই যে গতকাল ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবির প্রধান, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তিনি তো একটা সংস্কার কমিশনের ছিলেন। তিনি পর্যন্ত আজকে বলতে বাধ্য হচ্ছেন যে আমরা যে সংস্কারগুলা করলাম, যে 11টা সংস্কার কমিশন হলো, যে প্রস্তাবগুলা দিল, সেই প্রস্তাবগুলা সরকার কার্যকর করছে না। এখন দায় মুক্তির প্রতিযোগিতা চলতেছে। এটা একজন সরকারেরই সংস্কার কমিশনের একজনের বক্তব্য কিন্তু। তার মানে কি, আমরা এই যে 18 মাস বা 17 মাস প্লাস এই সরকার ক্ষমতায় আসছে, আমরা তো কোনো কিছুই মানে এখন পর্যন্ত একটা ফ্রেমে যেতে পারলাম না। জি। আমরা না বিচার করতে পারলাম, না সংস্কার করতে পারলাম, না নির্বাচনের রাস্তায় এখন পর্যন্ত সবাইকে আস্থায় আনতে পারলাম। এখনো কিন্তু নির্বাচনের এখন বাকি আছে মাত্র আর কিছুদিন। 12 তারিখে যদি আমাদের নির্বাচন হয়, 1 মাস, ধরতে গেলে 1 মাস বাকি হুম। আছে। 1 মাস সময় যখন বাকি আছে, আমাদের 21 তারিখের মধ্যে মার্কা সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে, 22 তারিখ থেকে সবাই রাস্তায় নামবে, নির্বাচনী লড়াইয়ে নামবে। জি। তারপরেও কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন, ভাই নির্বাচনটা কি 12 তারিখে হবে? আস্থায় কিন্তু শতভাগ মানুষ জি, এখন নিশ্চয়ই। পর্যন্ত। এই যে আপনি একটু আস্থাহীনতার কথা বলছেন, এই প্রসঙ্গ নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। আমাদের একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পর ফিরে এসে মাসুমুর রহমান খলিল, আপনাকে দিয়েই শুরু করতে চাই, এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করতে চাই। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মাসুমুর রহমান খলিলি এবং যুক্ত রয়েছেন মঞ্জুরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি বিরতির পর দুজনকেই। শুরুতেই মাসুমুর রহমান খলিলি, আপনার কাছে একটু আসতে চাই। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে জনগণ যে সরকারকে ম্যান্ডেট দেয় 5 বছরের জন্য, নির্বাচনের সময় আবার সেই সরকারকেই জনগণ আস্থায় নিতে পারে না। আপনার কাছে কি মনে হয়? হচ্ছে কি, জনগণ ঠিকই 5 বছরের জন্য ম্যান্ডেট দেয়, কিন্তু ম্যান্ডেট পাওয়ার পরে যখন সরকার চালনা করে তখন কিন্তু অ্যান্টি কনভেন্সি একটা বিষয় আসে। সরকার যখন চালায় তখন অনেক অপ্রিয় সিদ্ধান্ত তাদেরকে নিতে হয়, এবং এই অপ্রিয় সিদ্ধান্তের কারণে মেয়াদের শেষের দিকে এসে তখন জনপ্রিয়তা ঠিকঠাক মতো থাকে না। কারণ যে ধরনের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় আসে এবং জনগণ যে প্রত্যাশা করে সেই প্রত্যাশাটা পূরণ হয় না। আর যখনই জনগণের প্রত্যাশা পূরণ হয় না, তখন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই নির্বাচন ব্যবস্থাটাকে ম্যানিপুলেশন করা, কারসাজির মাধ্যমে যেটা, এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়। এটা একদম 1971 সালের পরবর্তী পর্যায় থেকে কিন্তু আমরা দেখি। 1973 সাল, তখন কিন্তু কোনো প্রয়োজন ছিল না নির্বাচনে কোনো ম্যানিপুলেশন করার, এরপরও কিন্তু হয়েছে। এরপরে ধরেন পরবর্তী যে নির্বাচনগুলো আছে, একমাত্র এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যেটা 1990 সালে হলো বা 1996 সালে, তারপর 2001 সালে, এই 3টা নির্বাচন ছাড়া
কোনো নির্বাচনেই কিন্তু সরকারের হস্তক্ষেপ মুক্তভাবে হয়নি। এবং এই যে কমিশনের রিপোর্ট নিয়ে আমরা আজকে শুরু করেছিলাম, তারাও কিন্তু বলছে সরকার নির্বাচন কমিশনের উপর কোনো আস্থা রাখে না, নির্বাচন কমিশনকে তারাই নিয়ন্ত্রণ করতো, কার্যত তারাই কিন্তু নির্বাচনটা পরিচালনা করেছে, ফলাফল আসা পর্যন্ত সব কিছুর উপর তাদের নিয়ন্ত্রণ ছিল। এটার মূল কারণটা হচ্ছে আসলে জনগণের উপর আসলে আস্থা রাখতে পারে না। এই আস্থা না রাখার কারণেই এই সিস্টেমটা তৈরি করার প্রয়োজন হচ্ছে। জি। সম্ভবত বাংলাদেশে প্রথম মনে হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা গ্রহণ করা হবে সংবিধানে। জি, নিশ্চয়ই। মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে একটু আসতে চাই। আপনার কাছে যে বিষয়টি নিয়ে একদম পুরোপুরি জানতে চাই সেটি হচ্ছে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি এখনো, অভিযোগ বিএনপির, আর কোনো বোঝাপড়ার ভোট দেখতে চায় না জামায়াতে ইসলামী। আহ, এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, আর নির্বাচনের বাকি মাত্র হচ্ছে মাসখানেক। আপনার কাছে কি মনে হয় যে আবার জামায়াতে ইসলামী অন্যদিকে বলে যে হচ্ছে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি, তৈরি হয়নি? আইন শৃঙ্খলা তো স্বাভাবিক হবে না, কারণ বাংলাদেশে আপনার 24-এর 5ই আগস্টের পরবর্তী সময়ে, যেটা আমি আপনার এই অনুষ্ঠানের আগেও বলেছি, যে ওই সময়ে আমাদের আনসার পাহারা দিছে পুলিশকে। পুলিশের অবস্থা এমন ছিল যে মানুষ পুলিশকে গ্রহণ করতে পারে নাই। দীর্ঘদিনের পুলিশের যে অত্যাচার, সাধারণ মানুষের উপরে যে নির্যাতন করেছে, পুলিশ যেভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে, দলীয় বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপরে মানুষের যে আক্রোশ পুলিশের উপর পড়েছে, সেই ট্রমা থেকে পুলিশ এখনো বের হতে পারে না। পুলিশ এখন দেশের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণের মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর মেইন ভূমিকা পালন করছে। পুলিশিং এর সেই ভূমিকাটা কিন্তু এখনো তারা ম্যাক্সিমাম থানায় এখন পর্যন্ত যানবাহন পায় নাই। যে সমস্ত থানাগুলা পুড়িয়ে দেওয়া হয়েছে, সবগুলো থানা এখন পর্যন্ত 100% রিপেয়ার করা যায় নাই। লোকবল সংকট আছে। আহ পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা যে দায়িত্বটা পালন করছেন, এই দায়িত্ব থেকে তারা যদি বলেন যে আমরা 7 দিন আর দায়িত্ব পালন করব না, আমরা আমাদের সোলজার বা আমাদের অফিসারদের উইথড্র করলাম, তখন দেশের অবস্থা 7 দিনের মধ্যেই খুব খারাপ অবস্থার দিকে চলে যাবে। তো এই অবস্থায় কিন্তু আপনি দেখেন প্রত্যেক দিনই কিন্তু কোথাও না কোথাও খুন হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, মব হচ্ছে। কোনো কিছুতেই আমরা কন্ট্রোল করতে পারছি না, এবং মানবিক মূল্যবোধ কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা দেখলাম ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, মানে দোকানের কর্মচারীর হাতে মালিকের কন্যা খুন হচ্ছে। এই যে আমরা কালকে কালকে যেটা দেখলাম রামপুরাতে, এরকম অহরহ কিন্তু দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা যদি সারাদিনে হিসেব করি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ার, এই যে আমাদের ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে যদি আমরা হিসাব করি, অপমৃত্যু বা এই জাতীয় ঘটনায় আমাদের কিন্তু মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। কেউ কাউকে কিন্তু মানছে না। আইন শৃঙ্খলার অবস্থাও কিন্তু নাজুক, এবং আমাদের দেশের মধ্যে কিন্তু একটা সামাজিক বন্ডিং ছিল, সেটা শহরেই হোক আর গ্রামেই হোক। মুরব্বীদের কথা ছোটরা মানতো, বা সামাজিক বন্ডিংটা ছিল। এখন যে কে মুরব্বী আর কে মুরব্বী না, এটা তো বুঝতে পারি না আমরা, সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না আসলে। এখন দেখা যায় যে আহ 4-5 জন, 4-5টা ছেলে যদি একত্রিত হয়, ইচ্ছা করলে যে কোনো লোকের রাস্তার মধ্যে মব করে দেওয়া যায়। মব করার পরে এই যে মব হচ্ছে, একটা মানুষকে অপদস্থ করা হচ্ছে, কেউ আর সেটাকে রেস্কিউ করার জন্য, তাকে উদ্ধার করার জন্য, তাকে হেল্প করার জন্য কেউ এগিয়ে আসে না। এগিয়ে না এসে আবার সবাই লাইন ধরে, যারা জড়ো হয় যে সমস্ত মানুষ, তারা আবার লাইন ধরে সেখানে সেটা ভিডিও করে। কেউ কেউ আবার সেই ভিডিও ওই জায়গায় দাঁড়িয়ে লাইভ ব্রডকাস্ট করে, ওইখানে আবার কন্টেন্ট ক্রিয়েট করে। এই এরকম মানুষের যে অবস্থা, কয়েকদিন আগে দেখলাম যে চিরাং ইউনিভার্সিটিতে জি। যে ছাত্র সংসদের নেতারা একজন শিক্ষককে পিটাচ্ছে, লাঞ্ছিত করছে, এবং পিটিয়ে সে আবার প্রক্টর অফিসে নিয়ে যাচ্ছে, প্রক্টরের সামনে তাকে অপদস্থ করছে। এখন যেই জায়গায় শিক্ষকরা নিরাপদ, মান সম্মান নাই, যেই জায়গায় মুরব্বীদের মান সম্মান নাই, যেখানে সোসাইটি ভেঙে পড়েছে, সেই জায়গায় আইন শৃঙ্খলাটা স্বাভাবিক থাকাটা খুব খুব আমরা আশাও করতে পারি না। একটা ভঙ্গুর অবস্থার মধ্যে কিন্তু আমরা জি, আছি। নিশ্চয়ই একটি আমাদের চ্যালেঞ্জিং বিষয়। আমি একটু জামায়াত চ্যালেঞ্জিং ইসলামীর বিষয় যে
বক্তব্য নিয়ে একটু জানতে চাই যে লেভেল প্লেইং ফিল্ড নেই এখনো বলছে জামায়াত ইসলামী। কি বলবেন, আপনার কাছেও কি তাই মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য, সেই পরিস্থিতি আছে কি মনে হচ্ছে আপনার? এখন যে অবস্থা তাতে লেভেল প্লেইং তো সরকার নিজেই নষ্ট করছে। নির্বাচনটা হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, আপনি মাইন্ডেড, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুইটাই কিন্তু নির্বাচন। দুইটা নির্বাচনের মধ্যে দুইটাই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে হচ্ছে। একটা হলো হা ভোট না ভোট হবে, আরেকটা হলো আমার মার্কায় আমি ভোট দিব। জি তো হা ভোট না ভোটের পক্ষে জি ভোট দিতে হবে, সেটার পক্ষে আবার সরকারের মানে একজন মানে কর্মকর্তা, সরকারের নিযুক্ত কর্মকর্তারা তারা জেলায় জি জেলায় আসলে মিটিং করতেছে। বিষয়টি নিয়ে আসলে ডিটেল আলোচনা করা দরকার, সময় স্বল্পতার কারণে আসলে আমরা আলোচনা করতে পারলাম না। দুজনকেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।